হ্যালো গাইজ, আমি এখন আছি রোশনীবাগে। আর রোশনীবাগে কেন সবাই আসে, কারণ এটা হলো নবাব সুজাউদ্দৌলার সমাধিক্ষেত্র এখানে রয়েছে। তো আমি সেই রোশনীবাগে আছি। আর রোশনীবাগ থেকে আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো এখানে নবাব সুজাউদ্দৌলার যে সমাধিক্ষেত্রটা সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। আর তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে পিছনে দেখো সূর্য অস্ত যাচ্ছে এখন। সেই একটা আলোক রশ্মি এখান থেকে দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে আর খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। রোশনীবাগে নবাব সুজাউদ্দৌলার সমাধিক্ষেত্রে যেতে গেলে এখান দিয়ে ঢুকতে হবে। জায়গাটা এরকমই, এটা রোশনীবাগ। আর এইখানে যে ঝাউ গাছগুলো আছে, এই ঝাউ গাছে ছোটো ছোটো ফল হয়েছে, তোমাদের একবার দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে। এই যে ছোটো ছোটো এই ফলগুলো হয়েছে, এই ফলগুলো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হলো রোশনীবাগ। এই রোশনীবাগেই রয়েছে নবাব সুজাউদ্দৌলার সমাধিক্ষেত্র। আর এখানেই হয়তো সেই সমাধিটা রয়েছে নবাব সুজাউদ্দৌলার। তো এখানে গেলেই বুঝতে পারবো। এটা হলো সুজাউদ্দিন খান ওরফে সুজাউদ্দৌলার সমাধি। নবাব মুর্শিদ কুলি খানের জামাতা ছিলেন সুজাউদ্দৌলা। তিনি হলেন বাংলার দ্বিতীয় স্বাধীন নবাব। রোশনীবাগের এখানেই রয়েছে তার সমাধি। স্বাধীন ছিলেন পাঁচটা নবাব। পাঁচটা নবাব কি, এক নম্বর মুর্শিদ কুলি খান, যার নাম মুর্শিদাবাদ, ইনি হলেন দ্বিতীয় নবাব। এরপরে এর ছেলে আসবে সাফরাব খান। আচ্ছা, সাফরাব খানের পরে আসবে আলিবুদ্দিন। আলিবুদ্দিনের পরে আসবে শেষ নবাব সিরাজউদ্দৌলা, 1 বছরের নবাব উনি। আচ্ছা, মাত্র উনি 1 বছরের রাজতন্ত্র চালিয়েছিল বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। তাহলে এই ফার্স্ট নবাব হলে 1 নম্বর নবাব। এই অন্তপক্ষে 80 থেকে 85 বছর রাজতন্ত্র চালিয়েছিল 1 নম্বর নবাব হলেন মুর্শিদ কুলি খান। তাহলে ও সারা জীবনটা, মানে একটা মানুষ 100 বছরের উপরে বাঁচে, 100 বছরের উপরে বাঁচে, তাই ও অন্তপক্ষে 110-15তে উনি মারা যায়। উনি বিরাট সমাধি, ওর সমাধিটা দেখতে হবে কাটারাম হয়ে যেতে। তাই মুর্শিদ কুলি খান কিন্তু সমাধি এই এত বড়ই, কিন্তু ওটা হচ্ছে, এটা হাইটে উঁচা, ওটা হাইটে ল্যাটা। তা ওইটা হচ্ছে মুর্শিদ কুলি খান। আর ওই মুর্শিদ কুলি খান এটা জামাই সুজাউদ্দিন খান। মুর্শিদ কুলি খান কথাটা বলি বাচ্চা থেকে, জন্ম থেকে। ও আর কিন্তু মুর্শিদ কুলি খান নাম ছিল না। আচ্ছা, ওটা ব্রাহ্মণ ঘরের ছেলে। আচ্ছা, আচ্ছা, ওর নামটা কিন্তু ছিল, ওর মা বাবা মুর্শিদ কুলি খান নাম রাখেনি। ওর নাম রেখেছিল কি সুধাংশু নারায়ণ। আচ্ছা, ওর বাবার নামটা ছিল কি দর্প নারায়ণ। ওটা কিন্তু ব্রাহ্মণ ঘরের ছেলে। তাহলে মুর্শিদ কুলি খান নামটা কি এলো, আর বাংলা বিহার উড়িষ্যার নবাব কি হলো, যার নামে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান নামটা তো আগে এসছে, তারপরে মুর্শিদ কুলি খান আগে নাম এসছে, পরে বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়েছে, তাই না? আচ্ছা, আচ্ছা। তাহলে ওর বয়স ছিল 9 থেকে 10 বছর। ওর মা বাবা দুটো মারা যায়। মা মারা, বাপ মা মারা ছেলে কীভাবে মানুষ হয়? আত্মস্বজন পাড়া পড়তে বসে তারা কিন্তু পাশে ছেলেটাকে টেনে দেয়। ওই ছেলেটি কীভাবে ধাক্কাই মানুষ হয়। এর বয়স ছিল 17 থেকে 18 বছর বয়স হলো। শরীরে একটা তাগদ আসলো। দিল্লির আশেপাশে বাড়ি ছিল। উনি দিল্লির বাজারে যেত, উনি কুলিগিরি কাজ করত। একজন মুসলমান ব্যক্তি খান বংশ, তাহার নাম ছিলেন লতিফ খান। উনি খুব ধার্মিক লোক ছিলেন, পড়াশোনার লোক ছিলেন। উনি দিল্লির বাজারে এসে কোনো সওদা করেছে, তার সওদাটা বাড়িতে পৌঁছাতে হবে। একটা মানি লাগতো। তখনকার যুগে তো কোনো যানবাহন ছিল না, তখনকার যুগে ছিল কুলি। এক নামে একটা কুলি বলে, আর এক নামে একটা মুজা বেলা। তাই লতিফ খান চিৎকার করে ডাকলো, কুলি কোনহাই, কুলি কোনহাই, কুলি কোনহাই। 3বার চিৎকার মানে লতিফ খান। শব্দটা যে সুধাংশু নারায়ণের কানে পৌঁছেছিল। সুধাংশু নারায়ণ ছুটতে ছুটতে সব বলল যে, হুজুর আপনি কি কুলি ডাকলেন? হ্যাঁ, আমি একটা কুলি ডেকেছি। আপনার প্রয়োজনটা, আমি কিন্তু একটা কুলি। আমার এই বোঝখানা একটু বাড়িতে পৌঁছাতে হবে। ওর মাথায় করে বোঝটা পৌঁছে দেবো, ওকে ন্যায্য মূল্যটা দিয়ে দেবো। ন্যায্য মূল্যটা দেওয়ার পরে জিজ্ঞাসা করলো লতিফ খান যে, বেটা তোমার দেখতে কেউ সুরাতটা ভালো, দেখতে কেউ তোমার ফেকারটা ভালো। এখন তোমার 18 থেকে 19 বছর বয়স হবে, এই বয়সে তুমি কুড়িগিরি কাজ করছো, তোমার পরিচয়টা? সুধাংশু নারায়ণ বলল, আমার পরিচয়, আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে। আমার নাম হলো সুধাংশু নারায়ণ, আমার বাবার নাম হলো দর্প নারায়ণ। আমি ছোটো থেকে বাপ মাহারা, আমি ধাক্কায় মানুষ হয়েছে। আমার শরীরে তাগদ আসাকালেই আমি কিছুদিন থেকে কুড়িগিরি করে খাই। লতিফ খান বলল যে, বেটা তোমাকে যে নিজের ছেলের মতো বাড়িতে রেখে থাকবেই? সুধাংশু নারায়ণ বলল, আমি থাকতে পারি, কিন্তু
বিনা কর্মতে খাওয়া যায় না, আর বিনা কর্মতে থাকা যায় না। আপনি কোনো একটা কর্ম দেখিয়ে দিবেন, আমি সেই কর্মটা করে খাবো। লতিফ খান বলল, তাই তো রে বেটা, আমার বাড়িতে তো কোনো কর্ম নাই, তাহলে আজ থেকে তুমি আমার বাড়ি হলে পহিদার, আমার বাড়িটা খালি পাহারা দেবে। সুধাংশু নারায়ণ বলল, আমি যদি আপনার বাড়ি পহিদার হই, আমার হাতে কিনা একটা অস্ত্র দরকার, বিনা অস্ত্রতে পহিদার মানায় না। লতিফ খান বলল, তুমি ঠিকই বলেছো। লতিফ খানের বাবার হাতের ছিল ঘরে এখানে তলোয়ার, ওই তলোয়ারটা এনে সুধাংশু নারায়ণের হাতে তুলে দিল। ওই দিন থেকে সুধাংশু নারায়ণ ওই লতিফ খানের বাড়ি হলে পহিদার, ওই বাড়িতে 5 থেকে 6 বছর ছিলেন। লতিফ খান যখন নামাজ পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, অজু করতো, ওই টাইমগুলি সুধাংশু নারায়ণ পিঠের উপর তাকে গার্ড করতো। একদিন লতিফ খান কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে একটা অক্ষর ভুল পড়েছিল, তাই উচ্চারণটা ভুল এসেছিল। সুধাংশু নারায়ণ বলল যে, হুজুর আপনাকে আমি একটা কথা বলবো। বলো, কি কথা? আপনার কিন্তু একটা অক্ষর ভুল পড়া হয়েছে, উচ্চারণটা ভুল এসছে। লতিফ খান পিছিয়ে পড়ে দেখলো সত্যিই তো ভুল। লতিফ খান বললো, তুমি তো একটা ব্রাহ্মণের ছেলে, তোমাকে তো কোনো কোরআন শরীফ তেলাওয়াত করতে বই পড়তে দেখলাম না, আমার ভুলটা তুমি ধরলে কী করে? সুধাংশু নারায়ণ বললো যে, আপনি প্রতিদিন পড়েন না, আমি এটা শুনে শুনে মুখস্থ, তাই আপনার ভুলটা আমি ধরতে পেরেছি। লতিফ খান তার কথা শুনে তাজ্জাব গেলেন যে, আমি বই দেখে ভুল করছি, আর বই না দেখে বুঝে আমার ভুল ধরল, তাহলে তুমি বইটা পড়তে পারবে? হ্যাঁ, বইটা পড়তে পারি, কিন্তু চোখে না দেখে, দেখে পড়তে পারবে না, না দেখে পড়তে পারবো। লতিফ খান তাজ্জাব গেল যে, লতিফ খান নামাজ পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই আসনটাকে কী বলি জানো? জায়নামাজ। জায়নামাজটা তুলে নিয়ে এনে সুধাংশু নারায়ণকে বিছিয়ে দিল। এই আসনটা একমাত্র তোমার জন্য, তুমি আসনে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমি তোমার পাশে বইলে বসলাম, আমার ভুল তুমি ধরলে, তোমার ভুলটা আমি ধরতে পারি কিনা? সুধাংশু নারায়ণ ওই লতিফ খানের বাড়ির চরিত্রের ব্যাপারটা সব জানতেন। এক বদনা পানি দিলেন, অতি ভক্তির সঙ্গে অজু করলেন, তালোয়ারটাকে অজু করালেন, বিসমিল্লাহ মিনার রহমান রাহিম বলে এসে জায়নামাজে বসলেন। বিসমিল্লাহ মিনার রহমান রাহিম বলে হাতের তালোয়ারটা ডান পাশে রাখলেন। বাম পাশে লতিফ খান, মাথার উপর লোক দাঁড়িয়ে আছে যে একটা ব্রাহ্মণের ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনার জন্য। নিজের চক্ষু বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে সুধাংশু নারায়ণ কোরআন শরীফ তেলাওয়াত করছিল। এমন টাইমে ওই হাতের তালোয়ারটা ঝুঁকি মেরে নাচতে 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 ওর মাথার ওপর চক্কর মারতে লাগলো। একটা 5 থেকে 7 কেজি ওজনের নেওয়ার তালোয়ার, যতক্ষণ ধরে সুধাংশু নারায়ণ কোরআন শরীফ তেলাওয়াত করেছিল নিজের চক্ষু বন্ধ করে, অতক্ষণ পর্যন্ত তালোয়ারটা সুধাংশু নারায়ণকে সৈন্যরূপে গার্ড করছিল। লতিফ খান নিশ্চয়কে দেখতে পেলাম যে তালোয়ারটা হাতে করে আমাকে গার্ড করত সুধাংশু নারায়ণ, আর সেই সুধাংশু নারায়ণকে গার্ড করছে সৈন্যরূপে তলোয়ারটাই। এরকম যদি কেউ একটা অলৌকিক কাজ দেখাতে পারে, অলৌকিক কাজ যদি এরকম কেউ দেখাতে পারে, তাদেরকে বলা হয় পীর ও মুর্শিদ। তাই সেদিন থেকে তার নামটা রাখলো লতিফ খান, মুর্শিদ কুলি খান। ওখানে কুলির পরিচয় দিয়েছিল, বাজারে কুলির পরিচয় দিলেন। তারপরে এখানে ওর বাড়িতে এসে মুর্শিদি পদটা পেলেন, আর সেদিন থেকে লতিফ খান নামটা রাখলো মুর্শিদ কুলি খান, খান বংশে চলে গেল। এবার এই কথাটা দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে আর এই লতিফ খানের সঙ্গে ছিল খুব গাঢ়স্থ বন্ধুস্থায়, একই ক্লাস ফ্রেন্ড। মাঝে মাঝে লতিফ খান ঔরঙ্গজেবকে গল্প শোনাতেন, মাঝে মাঝে এর জীবনী কথাটা সম্পূর্ণ তুলে দিলেন ঔরঙ্গজেবের কানে। ঔরঙ্গজেব বললো, বন্ধু যে ছেলেটা অলৌকিক কাজ দেখেছে আপনার বাড়িতে আছে? বলে, হ্যাঁ, কালকে আমার চোখের সামনে এনে খাড়া করুন, আমি নিজের চোখে দেখতে চাই, কানে শুনলে হবে না। ঔরঙ্গজেবের অর্ডার পেয়ে লতিফ খান তার পরদিন নিয়ে যে ঔরঙ্গজেবের মুখের সামনে খাড়া করল। তার হাইট 6.5 ফুট, বয়স 24 থেকে 25 বছর, খাপে এখানে তলোয়ার। তার হাইট দেখে ঔরঙ্গজেব, তার রূপ দেখে, চেহারা দেখে, টল ফেঁকে দেখে ঔরঙ্গজেব মগ্ন হয়ে ঔরঙ্গজেব বলল, তুমি যাও, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হে, তুমি রাজতন্ত্র পরিচালনা করো, তোমার পক্ষে সম্ভব। এই জায়গাটার নামটা ছিল পূর্বে মুর্শিদাবাদ। এই জায়গাটার নাম তখন পূর্বে ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ নামটা মুর্শিদাবাদ ঔরঙ্গজেব।
দিয়ে নামটা ওইল করে দিল মুর্শিদ কুলি খান নামেই মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান নামেই মুর্শিদাবাদ। তাই মুর্শিদ কুলি খান বিয়ে সারি অরঙ্গজেব লতিফ খান আর গোটা সংসারটাকে পথ পেতে দিয়ে তারপর এখানে পাঠিয়েছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব করে। তাহলে বাংলা বিহার উড়িষ্যা নবাব টাইটেলটা কে দিল? অরঙ্গজেব। অরঙ্গজেব, হ্যাঁ অরঙ্গজেব। অরঙ্গজেব। আর মুর্শিদ কুলি খান নামটা কে রাখলো? লতিফ খান। আর বাংলা বিহার উড়িষ্যা নবাব করে উইল করে পাঠিয়ে দিয়েছিল একবারে অরঙ্গজেব, যাও তুমি বাংলা বিহার উড়িষ্যা নবাব হয়ে তুমি রাজতন্ত্র পড়েছে। তাই কথাই বলছে না, ফার্স্ট নবাব হলেন মুর্শিদ কুলি খান। তার আগে কোনো নবাব টাইটেল ছিলেন না, কোনো নবাব বলে নাম ছিলেন না। তাই বলছে, লেখছে খাতায় বইয়ে, ফার্স্ট নবাব হলেন মুর্শিদ কুলি খান, যার নামে মুর্শিদাবাদ। এই সেই মুর্শিদকে লিখে যান বাংলা বিহার উড়িষ্যার নবাব। ইনি তার সেনাপতি ছিলেন। সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী দেওয়ান ছিল। দেওয়ান মানে কি বোঝায়? খাতাপত্র আইবাই যারা হিসাব রাখে তাকে বলে দান, ব্যায়াম খারানছি। উনি দেওয়ান ছিলেন। মীর জাফর, মীর মদন, মোহনলাল, জাফর, রাজা রাজবল্লভ সবাই কিন্তু মুর্শিদ কুলি খানের কর্মচারী। উপযুক্ত দেখে মুর্শিদ কুলি খান মেয়ে আজিমুন্নেসা বেগম এর সঙ্গে বিয়ে দিল। তাহলে কি হলো? জামা এবং সেনাপতি। অনেকে নাকি বলে যে বাচ্চা ছেলের করে রেখে থেকে মুর্শিদ কুলি খান মেয়ে আজিমুন্নেসা বেগম, তাকে জীবন্ত খবর দেওয়া হচ্ছে, ফালতু কথা বলে, বাজে কথা বলে। এর সঙ্গে বিয়ে ছিল, সংসার করেছিল। ওই মেয়েটি ভদ্র মহিলা, একটা সন্তানের মা হওয়ার পরে মেয়েটি টিভির হয়ে মারা যায়। ওই ছেলেটির নামই ছিল সাফরাব খান। ইনি আবার দুসরা সংসার করেছিলেন। এই পক্ষ আরও ছেলে ছিলেন, আরেক ছেলের নাম ছিলেন জামশেদ খান। কিন্তু মুর্শিদ কুলি খান 1725 মৃত্যু হয়ে গেল। ইনি রাজতন্ত্র মারি হয়ে গেল। মুর্শিদ কুলি খানের পর থেকে সুজাউদ্দিন খান। এবার আলিবর্দীর পাল্টালো। আলিবর্দী দামান ছিল, এরা আমাদের সেনাপতি হয়েছিল। আলিবর্দী রাজদৌল্লার না, এরা আমাদের সেনাপতি হয়েছিল। ইনি রাজতন্ত্র চালাতো সুজাউদ্দিন খান। সেই টাইমে খুব মারহাটে বুর্গিদের অত্যাচার ছিল। মারহাটে বুর্গি মানে কি বোঝায়? ডাকাত লুটেরা। যেমন 16 দেখেছে গব্বার রাজা বেটা সোজা আক্কার মেরে বাচ্চাদেরকে ঘুম পাড়াতো। ঘুম পাড়ানো মাসে পিসি বুড়ি গেল, সে বুলবুলিতে ধান খেয়েছে, খাজানাতে বকিছে। এই বুড়িদের অত্যাচারে সুজাউদ্দিন অস্থির ছিল, ব্যস্ত ছিল। এদিকে কি আয়ত্ত আনা যায়, কি শাসন করে যায়। তাই বুড়ি ডাকাতের সর্দার ছিল, তার নাম ছিল কি ভাগসার পণ্ডিত। এই ভাগসার পণ্ডিতের সঙ্গে নবাব সুজাউদ্দিন বন্ধুস্থায় করে পড়লো। ভাগসার পণ্ডিত নবাব সুজাউদ্দিনকে ভালোবেসে ওদেরকে নিষেধ করলো। এখানে তোরা লোকটা কোথায় শেষ না, আমি নবাব সুজাউদ্দিনকে অতি প্রিয়, অতি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার বিনিময় থেকে যেন লোকটা বন্ধ হয়ে গেলো, দেশটা শান্তি হয়ে গেলো। তখন নবাব সুজাউদ্দিন বললো বন্ধু। তখন ভাগসার পণ্ডিত বন্ধুর উপর থেকে গেল পাশে, ওদেরকে উপদান দিতেন। তখন নবাব সুজাউদ্দিন বললো বন্ধু, আমরা হিন্দু মুসলমান, এক মায়ের সন্তান, মিলেমিশে করি কাজে হারি কেমন হেলাজ। তাই নবাব সুজাউদ্দিন না এই মসজিদ আর ওই মন্দিরটা একই সঙ্গে গঠন করলো। ওই মন্দিরটা ভাগসর পণ্ডিত পুজো দিত, আর সুজাউদ্দিন এখানে নামাজ পড়তো। দুই বন্ধুত্ব বসে এখানে গল্প করতো। দুই বন্ধু ধর্মটাকে একত্র করে জায়গাটার নাম রেখেছে রোশনি বাগ। রোশনি মানে আলো, বাগ মানে বাগিচা। এটা কিন্তু আমার বাগান বাড়ি, বাস্তব বাড়ি না, বাস্তব বাড়ি না, এটা বাগান বাড়ি। তাহলে এত সুন্দর যদি একটা বাগান বাড়ি হয়, তাহলে বাস্তব বাড়িটা এর থেকে আরো সুন্দর হয়। নাম তো শুনেছেন, ইতিহাসের পাতা আছে হীরা ঝিল, মতি ঝিল। ওই পারে মতি ঝিল, আর এই পারে হচ্ছে হীরা ঝিল। যে হীরা ঝিলের ছিল রাজপ্রাসাদ। নবাব যখন আসতেন এই গেটটা বাড়ালে হাফ মাইল রাস্তার মাথায় হীরা ঝিল। ওখানে ঝিল বিলে কিছু নাই, ওই সামনে ভাগীরথী নদী, নদীর পিস, ওই জায়গাটার নাম বলছে হীরা ঝিল, কিন্তু জায়গাটার নাম হীরা ঝিল, কিন্তু ওখানে কোনো ঝিল নাই। এই নবাব ওখানে রাজধানী থেকে আসতেন। এটা নবাবের বিশ্রাম খানাগার। মৃত্যুর আগে বড় ছেলে সাফরাব খানকে বলেন যে বেটা আমার মৃত্যু হলে এই ঘরে সমাধি দেবে। তার সমাধি এই ঘরে দেওয়া হলো। ওই পাশে ওর দ্বিতীয় স্ত্রী, এরপরে এই ছেলে রাজ্যের মালিক হলো সাফরাব খান। আলিবর্দী এর বেলায় সেনাপতি ছিল, ওর ছেলের বেলায় সেনাপতি ছিল। ভাগসর পণ্ডিতের কাজ ছিল সুজাউদ্দিনকে বন্ধুর উপরে গার্ড করতো, আর এই ছেলে সাফরাব খানকে নিজের ছেলের উপরে গার্ড করতো। ভাগসর পণ্ডিত যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়ে সবসময় সাফরাব খানকে পরিচালনা করতো। এই ভাগসর পণ্ডিতকে আরেক ছেলে সাফরাব খানকে একই দিনে হত্যা করল সিরাজউদ্দৌলা নানা আলিবর্দী। এই ছেলেকে হত্যা করে আলিবর্দী হয়েছে বাংলা বিহার উড়িষ্যার নবাব। আলিবর্দীর ভগ্নিপতি হলে মীর জাফর, তাই মীর জাফর গেলে সেনাপতি। তাই মীর জাফর সেনাপতি, মীর জাফর বলেছিল আলিবর্দীকে যে আপনার মিথ্যা
আপনার মৃত্যুর পর আমি হব, সেটা তো হতে পারলো না। আলিবুদ্দিন বেঁচে থাকতে সিরাজকে রাজতন্ত্র মালিক করলো, 18 বছর ছেলে, 18 বছর বয়সে সিরাজকে রাজতন্ত্র মালিক করলো। মির্জাফর ভিতরে কিন্তুটা থেকে গেল। আলিবুদ্দিন 1756-তে মৃত্যু, 57-তে পলাশির জিতে সিরাজ পরাজয় হয়ে গেল। সিরাজ পালিয়ে গেছিলো, ভগবান গোলার ব্যাংক থেকে সিরাজকে ধরে নিয়ে এসে আপনি মির্জাফরের বাড়ি নিমুখরাম ডেহরি দেখেছেন, সিরাজকে সেনে কেটেছিল। তার ডেড বডি খোশবাগ। সিরাজকে যারা ভালোবাসত ওখানে 34খানা সমাধি আছে, আত্মস্বজন পাড়ে প্রতিবেশী সিরাজকে পক্ষ লোক, ওখানে 34খানা সমাধি আছে খোশবাগে। সিরাজ আলিবুদ্দিন দুই পাশাপাশি নানা লাতিনি সমাধি। আর এর ছেলেকে মেরে এর কিন্তু বংশধর বেঁচে আছে। এই ছেলেকে মেরে আলিবুদ্দিন, তার এর বংশধর এখন বেঁচে আছে। সাপরাব খানকে মারার পরে সাপরাব খানের বংশধর যারা ছিল তারা সব এখান থেকে সব পালিয়ে গেছিলো, না পালিয়ে ওদেরকে মেরে দেব। বাংলাদেশের রাজশাহীতে বংশধর আমাকে পরিচয় দিয়ে গেছে যে আমি সুজাউদ্দিনের বংশধর বলে পরিচয় দিয়ে গেছে আমাকে, বাংলাদেশ থেকে এসেছিল। আচ্ছা, এই জন্য আমি জানি। আমার নাম আবু হোসেন, মানুষ বাংলা ইউটিউব আমাকে আচ্ছা। সুজাউদ্দিনে বলে গেছে এই কথা ভাস্কর পণ্ডিতকে যে বন্ধু আমরা হিন্দু মুসলমান এক মায়েরই সন্তান, মিলেমিশে করি কাজ, হারি কব লাজ, আমরা হার মনে জিতবো। আজ যদি আমরা ভাই যদি আমরা একতা না হয় তাহলে আমরা কিন্তু হেরে যাব। মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদেরকে জানাই প্রণাম। মুর্শিদাবাদ সম্পর্কিত যে কাহিনীটা উনি আমাদের শোনালেন সেটা হয়তো সম্পূর্ণ সত্য নাও হতে পারে। ইন্টারনেট ঘেটে আমি যতটা পেরেছি ক্যাপশনে দিয়ে দিয়েছি। ইতিহাস নিয়ে মতবিরোধ থাকতেই পারে, তবে আমরা সবসময় পাঠ্যপুস্তক ফলো করব। রোশনীবাগে সুজাউদ্দিনের সমাধির পাশে রয়েছে এই মসজিদটা। সুজাউদ্দিন এই মসজিদে নামাজ পড়তেন। মসজিদের পাশে সেই আমলেরই একটা কূপ রয়েছে যেখান থেকে আগে জল তোলা হতো, আর তার পাশেই একটা মটকা রাখা আছে যে মটকায় ওই জল স্টোর করে রাখা হতো, আর যেখান থেকে নামাজ পড়ার আগে সবাই অজু করত। এই মসজিদের পাশে আর একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা শিব মন্দির, আর এই মন্দির আর এই মসজিদটা একই সময় তৈরি করা হয়েছিল। গাইজ, এটা হলো শিব মন্দির, এটাও মসজিদের সঙ্গে এই শিব মন্দিরটাও করা হয়েছিল তখনকার আমলে। এটাও বহুত অনেক পুরনো সেই সময়কার। আর রোশনীবাগে নবাব সুজাউদ্দৌলার যে সমাধি সেটা দেখার পরে একটা মসজিদ দেখলাম, সেই মসজিদ আর এই শিব মন্দির একই সঙ্গে তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি লেখা আছে একটু দেখব। এখানে লেখা আছে এক লিঙ্গ শিব মন্দির, স্থাপিত 1225 বঙ্গাব্দ, প্রতিষ্ঠাতা হলো রঙ্গনাথ পণ্ডিত। এখানে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এটা হলো শিবলিঙ্গ। এখানে কিছু লেখাও আছে, এখানে উপরে একটা ঘন্টা। তো গাইজ, তোমাদেরকে দেখালাম মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা যেগুলো ঐতিহাসিক নিদর্শন। এর আগের একটা পর্বে আমি তোমাদেরকে ভাগীরথী বা গঙ্গার ওই পারের হাজারদুয়ারির যে পারে রয়েছে সেই পারের ঐতিহাসিক স্থানগুলো দেখিয়েছি। এইবার আমি আপনাদেরকে দেখালাম এই পারের যা কিছু ঐতিহাসিক নিদর্শন জায়গা রয়েছে, ট্যুরিস্ট স্পট রয়েছে, তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।